দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা ময়মনসিংহ বোর্ড 2020 রসায়ন বিষয়ের বহু নির্বাচনী সলিউশন দিতে চাচ্ছি। তো আপনারা সবাই একটু খেয়াল করেন আমরা কি করছি। যেমন ধরুন, প্রথমটা খুবই সহজ, পর্যায় সারণীতে খাড়া স্তম্ভ কতটি? তো এটা আপনারা সবাই জানেন 18টি, আমাদের 18 আছে গতে দিয়ে দিলাম। এরপরে বলছে যে কোন বিক্রিয়া হাইড্রোজেন বোমা তৈরির মূল ভিত্তি? এটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। মনে রাখবেন, ফিউশন মানে সংযোজন। তো হাইড্রোজেন বোমার ক্ষেত্রে কি হয়, এই যে হাইড্রোজেন মিলে ধরুন এরকম হয়ে যায়, বা ডিউটেরিয়াম মিলে হিলিয়াম হয়, এবং এর সাথে প্রচুর শক্তি নির্গত হয়। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এটা প্লাস প্রচুর এনার্জি, প্রচুর শক্তি পাওয়া যায়। এই বিক্রিয়াটার নাম হচ্ছে সংযোজন, নিউক্লিয়ার ফিউশন সংযোজন। তাহলে 2-এর ক হচ্ছে আমাদের উত্তর। আর ফিশন মানে উল্টাটা, যেটা বড় বস্তু ভেঙে ছোট বস্তুতে পরিণত হয়। 3, ক্লোরোফর্ম এ কার্বনের জারণ সংখ্যা কত? এখানে আমরা কার্বনের জারণ সংখ্যা কত সেটা বের করলে দেখতে পাবো 2 আসবে আর কি। দেখেন, আমরা হাইড্রোজেন এখানে রাখলাম, আপনারা জানেন যে এটা কার্বনের, তো একটা এক্স ধরলাম, তাহলে কার্বনেরটা এক্স, আর হাইড্রোজেন জারণ সংখ্যা মানে +1, আর 3টা অক্সিজেন মানে -3 আর কি, ইকুয়াল টু 0। তার মানে বিষয়টা কি দাঁড়ালো, x - 2 = 0, সুতরাং x = 2। তো শিক্ষার্থী বন্ধু, 2 মানে আমাদের এখানে +2 আর কি, 2 বলতে +2 বোঝায়, 2 + 2 হলো খ। তো 3-এর খতে চলে গেলাম। এখন এরপরে আমাদের 4-এ আছে শিক্ষার্থী বন্ধু। 4-এ বলেছে নিচের কোনটি দাহ্য পদার্থ? তো এখানে আমরা ইথার দেখতে পাচ্ছি দাহ্য পদার্থ। দাহ্য মানে জলে, মানে কেরোসিন যেমন জলে, এটাও জলে। এরপরে কোনো নাইট্রিক অ্যাসিডের পিএইচের মান, কোনো নাইট্রিক অ্যাসিড দ্রবণের পিএইচের মান তো মোলার ঘনমাত্রা কত? তো শিক্ষার্থী বন্ধু, পিএইচ হচ্ছে এরকম জিনিস, আপনারা জানেন যে পিএইচ জিনিসটা কীরকম। পিএইচ হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম। এটা হচ্ছে হাইড্রোজেনের ঘনমাত্রা। তো এখানে পিএইচ যখন 2 বলে, আমাদের নিয়ম কি বলছে? নিয়ম বলছে এরকম, লগ হাইড্রোজেন আয়ন, এখানে একটা মাইনাস তো আছেই, মাইনাস, তখন আমরা যদি চিহ্নটা চেঞ্জ করি তখন এটা -2, এটা প্লাস হলো, এটা প্লাস, এটা মাইনাস। আর যখন আমি হাইড্রোজেন আয়ন বের করব, আমাদের কি বলেছে অ্যাকচুয়ালি, মোলার ঘনমাত্রা, মানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা কী হবে। তো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা শিক্ষার্থী বন্ধু এটা এরকম হবে, লগ থাকলে 10 ভিত্তিক, তখন 10-এর উপরে -2। তো শিক্ষার্থী বন্ধু, 10-এর উপরে -2 মানে কি 1/100.01। তো শিক্ষার্থী বন্ধু, আমরা পেলাম 0.01, তার মানে খ, 5-এর খ। এভাবে আমরা এগিয়ে যাব। এবার আমরা 5-এর পরে 6-এ চলে যাচ্ছে। 6 কি বলছে, যে কোনটিতে চাপের প্রভাব বিদ্যমান। তো আমরা 6-এ চলে যাচ্ছি, কোনটিতে চাপের প্রভাব বিদ্যমান। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের খেয়াল করতে হবে যে চাপের প্রভাব যেখানে আয়তনের চেঞ্জ আসে, আমাদের প্রশ্নটা কি দেখি। প্রশ্নতে বলছে যে কোনটিতে চাপের প্রভাব বিদ্যমান, চাপের প্রভাব কোনটাতে আছে। তা আমরা হিসাব করে দেখতে পেলাম যে চাপের প্রভাব আছে নিচের ওই, আপনারা জানেন যে আমরা চাপের প্রভাব যেটাতে পেলাম সেটা নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই যে গ্যাসীয় যেটা, এবং সেখানে আয়তনের পরিবর্তন ঘটে। যেমন প্রথমটাতে এটা 1 মোল, এটা 1 মোল, ঘটে না। এখানে 1 মোল 1 মোল 2 মোল, এখানে 2 মোল, আয়তনের পরিবর্তন ঘটে না। 3 নম্বরে দেখেন 3 আর 4 মোল, আর ওইদিকে 2 আর 3 মোল, তার 3 নাম্বারটা মানে গ, 6-এর গ। এবার 7-এ চলে গেলাম, হেপ্টা হাইড্রেট ফেরাস সালফেট। হেপ্টা মানে 7 বাবা, তাহলে 7 অণু পানি যেটাতে থাকবে সেটা, তাহলে আমাদের উত্তর বলছে গ, ফেরাস সালফেট। হেপ্টা হাইড্রেট ফেরাস সালফেট বলেছে যেহেতু, তাহলে 7-এরও গ আমরা পেয়ে গেলাম। এবার আমরা 8-এ চলে যাচ্ছি। 8 বলছে ভূত্বকের প্রধান উপাদানগুলোর প্রাপ্যতার ক্রম। তো আমরা পৃথিবীতে দেখি যে সবচেয়ে বেশি আছে অক্সিজেন, সেকেন্ডে আছে সিলিকন, তারপরে অ্যালুমিনিয়াম। সেই হিসাবে আমাদের উত্তর আসতেছে ঘোড়া। তো শিক্ষার্থী বন্ধু, আমরা ঘোড়া লিখে ফেললাম। এটা আপনাদের প্রাপ্যতার ভিত্তিতে, অক্সিজেন সবচেয়ে বেশি, সিলিকন সেকেন্ড হাইস্ট, অ্যালুমিনিয়াম থার্ড হাইস্ট। এরপরে বলছে কোনটির নিঃসরণের হার সবচেয়ে বেশি। তো নিঃসরণের হার বেশি মানে যেটার ভর কম। তো আমরা এখানে দেখলাম কি, যে তখন জলীয় বাষ্প মানে পানি। তো শিক্ষার্থীবৃন্দ, পানি যদি হয় তাহলে এখানে 18 এর ভর, অ্যামোনিয়া হচ্ছে 17, NH3 17, আর মিথেন হচ্ছে 16। তো মিথেন 16, যেহেতু এটা সবচেয়ে কম, মিথেন আরেকটু বেশি, তাহলে 16। যেটা হালকা বেশি সেটা দৌড়াবে বেশি, মানে নিঃসরিত বেশি হবে, বেশি দ্রুত গমন করবে, সেই ধারাবাহিকতায় 9-এর হবে গ। শিক্ষার্থী বন্ধু 10, এটা আপনাকে মুখস্থ রাখতে হবে, মানে পেন্টেন যৌগের স্ফুটনাঙ্ক কত, এটা ক।
36.1 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা মুখস্থ রাখতে হবে, মুখস্থ না রাখলে আপনিও পারবেন না, আমিও পারবো না। এরপরে 11 যেটা বলছে, 11টাকে আমরা মনে রাখার জন্য একটা বুদ্ধি করতে পারি যে গলিত কপার এবং জিঙ্ক ধাতু, কপার এবং জিঙ্ক মিলে কোনটা হয়। তো আমরা একটা জিনিস, তোমাদের কপার মানে তো তামা, আমরা পিতাজি, একটা কথা আমরা মনে রাখার জন্য বাচ্চাদেরকে অনেক সময় বলি, স্টুডেন্ট পড়ানোর সময় আমরা বলি যে পিতাজি। পিতাজি জিনিসটা কি? পিতাজি হচ্ছে পিতল, তামা, জিঙ্ক, মানে পিতল হচ্ছে তামা এবং জিঙ্ক নিয়ে। এখানে কপার বললে কপার তো তামা, সুতরাং এটা ক হবে। শিক্ষার্থী বন্ধু, আমরা 11 পেলাম ক। তাহলে পিতাজি এই ছন্দটার সাহায্যে আপনি পিতল এবং তামা মিলে জিঙ্ক হয়, এটা মনে রাখতে পারবেন। এটা কিন্তু আপনার জন্য একটা বড় সুবিধা। তো আপনি 11 পর্যন্ত অ্যান্সার দিয়ে ফেললেন। এখন আমরা হয়তো এরপরে 12-র দিকে অ্যান্সার করতে যাব। 12 কি বলছে? 12-র দিকে আমরা একটু খেয়াল করি। 12 যেটা বলছে শিক্ষার্থী বন্ধু, বলছে ফেরিক আয়নের এম শেলে কতটি ইলেকট্রন। তো ফেরিক আয়রনের সিরিয়াল 26, 26-এর জায়গায় আপনি এখানে পাচ্ছেন কত? আচ্ছা, আমরা 26 যেহেতু আয়রনের সিরিয়াল, তাহলে আমরা এখানে 3টা কম, 3+, তাহলে ইলেকট্রন আছে 23টা। তো শিক্ষার্থী বন্ধু 23 যদি হয়, তাহলে নিয়মটা কি হচ্ছে? 2, 8, 8, এরপরে 2, 8, 10, 8, 18 আর 5, 23। তার মানে এম শেলে আমরা বলছে কতটি ইলেকট্রন, আমরা তাহলে কে এল এম, এইভাবে যদি আমরা ওই ইলেকট্রন বিন্যাসটা আসলে আপনাদের দেখাতে পারি পুরাটা, তাহলে আমরা দেখতে পারবো যে 12 নম্বরে যে বিষয়টা আমাদের আছে, মানে সর্বশেষ সেলে, তাহলে কয়টা হবে? 13টি আমরা দেখতে পাবো। আমরা একটু এম শেল কে এল এম, মানে আমরা যদি 23 নিয়ে একটা ইলেকট্রন বিন্যাস আপনাকে দেখায়, তাহলে আপনার হয়তো ভালো হবে। তো আপনি সেখানে কি দেখতে পাবেন? কে এল এম, মানে 3 নাম্বার সেলে কয়টা হবে। তো এখানে হিসাব করে আমরা 13টা দেখতে পাবো। দেখি 23 যদি হয় ইলেকট্রন বিন্যাসটা কেমন হয়। তো আয়রন +3 বা 3+, যেটাই বলেন, 3+ বা +3টা চিহ্ন দিলেও হবে, একই কথা বাবা। 23 দেখি 1s2, 2s2, 2p6, thrice-s2, thrice-p6, তাহলে কত হলো? 2, 2, 4, 6, 10, 2, 12, 6, 18, 18 thrice per 4s, 4s হচ্ছে 2, 18 দিয়ে 20, আর এখানে তাহলে থ্রাইস দিতে হচ্ছে থ্রাইস ডি 3, 23। শিক্ষার্থীবৃন্দ, আমাদের হচ্ছে তাহলে বিষয়টা কি হলো? বিষয়টা হচ্ছে এরকম, 2, পরেরটাতে 8, এরপরটাতে কত হচ্ছে? 2 আর 3, 5 আর 6, 11। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের এখানে আয়রন 3 যখন হবে, এই 4s থেকে ইলেকট্রনটা চলে যাবে। 26-এ যখন হয়, শেষ পর্যন্ত এখানে 13ই থাকবে। মানে কথাটা কি, আমাদের 26 যেটা, সেটা যদি আমরা দেখাতাম, তাহলে আপনার সর্বশেষে 2টো ইলেকট্রন থাকতো। এই 2টা যদি চলে যায়, এই 2টা যখন আয়নিত হয়ে যায়, তখন ডি থাকে। শেষ পর্যন্ত আমরা ডিতে দেখি 13টাই থাকে। কিভাবে? 2, 8, 10, মানে মোট তো 23, 13। শিক্ষার্থী বন্ধু, আমি কি বললাম বলেন তো? যে আয়রন যখন হবে, আয়রনের ক্ষেত্রে যখন 26, তখন 4s-এ 2টো ইলেকট্রন থাকে। আয়রনটা আমরা একটু যদি দেখাই, আপনারা বুঝতে পারবেন বিষয়টা। 1s2, 2s2, 2p6, thrice-s2, thrice-p6, তারপরে ওই 4s2টা আমরা এখানে ক্রম অনুযায়ী এখানে কিন্তু লিখতে হয় সবার শেষে 4s2। তাহলে দেখুন আমাদের কি হচ্ছে, 2, 2, 4, 6, 10, 2, 12, 6, 18, 2, 20। এখানে প্রথম পর্যায়ে থ্রাইস ডি 6। তো শিক্ষার্থীবৃন্দ, যখন 3টা ইলেকট্রন চলে যায়, তখন এটার 2টা চলে যায় আর এখানকার একটা চলে যায়, সর্বশেষ থেকে ইলেকট্রন যাওয়া শুরু করে। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমাদের 3 নম্বর স্তরে কি থাকছে? কে এল এম, মানে কিন্তু তৃতীয় স্তর। তৃতীয় স্তর তখন কী থাকছে? এখানে 5টা, কারণ 3টা চলে গেছে, এই 2টার এখানকার একটা। তাহলে 5 আর 6, 11 আর 2, 13। সেটা আমরা বলেছিলাম যে 12-র উত্তর হবে 13, তার মানে 12-র গ। 12-র উত্তর হচ্ছে গ। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের রাব করার মতো জায়গা খুব কম হচ্ছে। এভাবে পড়ালে আবার বেশি জায়গা আমরা ইউজ করতে পারি না, কারণ আপনাদের দেখতে সমস্যা হবে। আচ্ছা, 13-র কথাটা আমরা কি দেখি? ডিটারজেন্টকে পাউডার আকারে যদি আমরা করতে চাই ডিটারজেন্টকে, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়? এখানে বলছে পাউডার আকৃতি করার জন্য সোডিয়াম সালফেট যোগ করতে হয়। পাঠ্য বই পড়বেন, ওখানে আসে এটা, মানে 13-র গ। এটা বোঝার কিছু নাই যে ডিটারজেন্টকে যে আমরা পাউডার করার জন্য সোডিয়াম সালফেট ব্যবহার করি। এটা হচ্ছে 13-র গ, আপনাকে মুখস্থ রাখতে হবে। এরপরে 14 যেটা বোঝার জিনিস বুঝাবো। 14 মুখস্থ। মানুষের পিএইচ কত? আপনি জানেন যে মানুষের শরীরের যেটা ত্বকের যেটা পিএইচ, সেটা খ নাম্বার। খ মানে 4.8 থেকে 5.5, এটা হচ্ছে খ। এরপরে 15 নম্বরে আমরা চলে গেলাম। শিক্ষার্থী বন্ধু, 15 নম্বর, এটা একটা সেল,
মানে এটা একটা ওই সেল দেওয়া আছে, আপনারা তো তড়িৎ সেল সম্বন্ধে পড়েছেন। এখানে দুইটা সেলকে যে সল্ট ব্রিজ দিয়ে যে আমরা যুক্ত করি গ্যালভানিক সেল, সেরকম এখানে ম্যাগনেসিয়াম আছে যেটা স্ট্রং, এটাকে আমরা অ্যানোড হিসাবে ব্যবহার করি, আর নিকেল যেটা কম শক্তিশালী সেটাকে ক্যাথোড হিসাবে ব্যবহার করি। তো শিক্ষার্থী বন্ধু, ক্যাথোডে নিকেলের ঘাটতি ঘটে। হ্যাঁ, ক্যাথোডে নিকেল করে কি, নিকেল ক্যাথোডে যে বাবা নিকেল ইলেকট্রন নিয়ে যখন নিয়ে নেয় তখন তো ম্যাগনেসিয়ামের সারা দুটো ইলেকট্রন নিয়ে নিকেল পরমাণুতে হয়, তাহলে নিকেলের ঘাটতি হয়, এটা কথা সত্য। নিকেল থাকে না, নিকেল আয়ন যেটা সেটা নিকেল পরমাণুতে পরিণত হয়। আর অ্যানোড পাত্রে জারণ, এটা সবসময় মনে রাখবেন, যা ক্যাবি। একটা কথা মনে রাখবেন, যা ক্যাবি, এটা মনে রাখার জন্য আমি বাচ্চাদেরকে অনেক সময় পড়ানোর সময় বলি, যা ক্যাবি, কথা বললে মার খাবি। এর মানে কি জানেন, অ্যানোডে জারণ ঘটে, ক্যাথোডে বিজারণ ঘটে। তাহলে যা ক্যাবি, কথা বললে মার খাবি, এটা আমরা বাচ্চাদের বোঝানোর জন্য বলি। আর তড়িৎদ্বার বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটে। হ্যাঁ, আপনারা দেখছেন যে এখানে জারণ তড়িৎদ্বার হিসাবে আমরা ম্যাগনেসিয়ামকে ব্যবহার করেছি। সো স্ট্রং ধাতু যেহেতু, এটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়ায় ঘটবে, এ দ্রুত ইলেকট্রন ছেড়ে দিবে, আর নিকেল দ্রুত ইলেকট্রন নিয়ে নিবে, স্বতঃস্ফূর্ত হবে। তার মানে 15 সবগুলো ঘটনাই সত্য, 15 ঘ হবে। তো শিক্ষার্থী বন্ধু, 15 পরে আমরা একটু 16 দিকে যাই। তো আমাদের এই পাতাটা তো ভরে গেল, হিসাবটা এখন এই দিকে করি আস্তে আস্তে, অসুবিধার কিছু নেই। এবার আমরা 16তে যাব। 16, তো শিক্ষার্থী বন্ধু 16 হিসাবটা আমরা, তাহলে এখানে আমরা আগে 13 পর্যন্ত দিয়েছিলাম হিসাব, এখানে এবার 16 থেকে আবার লিখব। 16 থেকে 16 উত্তরটা আমরা এখানে লিখব। 16 কি বলছে দেখি। 16 বলতেছে এখানে যে কোন মৌলটির ব্যাসার্ধ সর্বাধিক। শিক্ষার্থী বন্ধু, আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে ব্যাসার্ধ সর্বাধিক বলতে যেটা মানে স্তর বেশি থাকবে। তা আমরা এখানে দেখছি ব্রোমিনের স্তর বেশি। আচ্ছা, আমরা ব্রোমিন আর ক্যালসিয়াম ধরে একই স্তর, এখানে একটি ব্যাপার আছে। তো ব্রোমিন আর ক্যালসিয়াম একই স্তর হলে ব্রোমিন হলো ডানে আর ক্যালসিয়াম বামে, তো যতই ডানে যাবেন আকার ততই ছোট হবে, সেই হিসাবে ক্যালসিয়ামের আকারই বড়। শিক্ষার্থী বন্ধু, আমি আবারও বলি, এখানে ক্যালসিয়ামের 4টা স্তর, ব্রোমিনেরও 4টা স্তর, কিন্তু ক্যালসিয়াম শুরুর দিকে, তাই না? ক্যালসিয়াম ধরেন পটাশিয়াম, ক্যালসিয়াম, আর ব্রোমিন একদম শেষের দিকে। মানে কি শেষের দিকে বলতে কি বোঝায়? ব্রোমিন শেষ বলতে আমাদের যে লাস্টে নিষ্ক্রিয় গ্যাস তার পূর্বেরটা। তো হিসাবে কি বলা হচ্ছে, একই পর্যায়ে যতই ডানে যাবেন ছোট হবে। তা আমাদের ছোট বলেনি বাবা, আমাদের বলেছে আকার সর্বাধিক, তাহলে আমাদের খ হবে। তাহলে আমরা লিখে দিলাম 16 খ, গ না, আমরা ভুল বলেছিলাম, খ, 16 খ। এরপরে আমরা 17তে গেলাম। 17 কি বলছে, কোন যৌগটি পোলার। তো শিক্ষার্থী বন্ধু, আমরা কোন জৈব যৌগ পোলার ধরনের। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি কি আছে, বেনজিন, ইথার, পেট্রোল, চিনি। তো এগুলোর মধ্যে চিনি হচ্ছে পোলার ধরনের, কারণ এটা পানিতে আয়নিত হয়। তো তাহলে আমরা এখানে পোলার ধরনের আর কি, যেহেতু চিনি পানিতে দ্রবীভূত হয়, তাই আমরা চিনিকেই নিয়ে নিলাম উত্তর 17 ঘ। এবার শিক্ষার্থী বন্ধু 18 নম্বরে একটু বোঝার আছে যে 3 কার্বন বিশিষ্ট এক্স একটি অ্যালকাইন। শিক্ষার্থী বন্ধু 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন আমার মনে হয় আপনারা চিনেন সবাই, 1 2 3, মানে প্রোপাইনের কথা বলা হচ্ছে। তো 3 কার্বন অ্যালকাইন যেহেতু, তাহলে একটা ট্রিপল বন্ড আপনাকে দিতেই হবে। ট্রিপল বন্ড আপনি দিয়ে দিলেন, দেওয়ার পরে যোজনী এটার 4 হয়ে গেছে। আর এখানে 4 করার জন্য আপনাকে আরও 3টা হাইড্রোজেন দিতে হবে, এখানের একটা হাইড্রোজেন দিলেই হবে। তো এখানে কি কি বলেছে দেখি, যে 1 মোল হাইড্রোজেন। শিক্ষার্থী বন্ধু, যখন এটার সাথে 1 মোল হাইড্রোজেন যুক্ত হয় তখন কি হয় জানেন? 1 মোল হাইড্রোজেন যুক্ত হলে এখানে যে জিনিসটা ঘটে সেটা এই জায়গাতে বন্ড ভেঙে যায়, ডাবল বন্ড হয়। ডাবল বন্ড মানে এখানে দেখেন প্রোপিলিন হয়ে যাবে। তো এখানে একটা হাইড্রোজেন ছিল, এখানে তখন 2টা হাইড্রোজেন এইভাবে। আর এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, মানে ওই যে ওখান থেকে আমাদের মোট হাইড্রোজেন ছিল 4টা, এখন দেখেন কীভাবে 6টা হয়ে যায়। এই এখানে তো ওটা তো 3টা আগে থেকে আসে, আপনি একবারও দিতে পারেন, 3 দিকে 3টা টান দিয়েও দিতে পারেন। তাহলে এই 2টো হাইড্রোজেন যুক্ত হলে এটার নাম হলো প্রোপিলিন। তাহলে আমরা যেটা পেলাম এটার নাম কি বাবা? প্রোপিলিন। তাহলে আমরা প্রোপিলিন পেয়ে গেলাম, খুব ভালো কথা। তো প্রোপিলিন যেহেতু পেয়েই গেছি, সো 18 কি বলছে? 18 আমাদেরকে বলছে যে যৌগে হাইড্রোজেনের শতকরা পরিমাণ কত। প্রোপিলিনে হাইড্রোজেনের শতকরা পরিমাণ। তো প্রোপিলিন, তাহলে আপনি একটু দেখেন, প্রোপিলিন যেটা, এখানে হাইড্রোজেন আছে মোট 6, এই 3 4 5 6 হাইড্রোজেন আছে 6, আর মোট ভর কত দেখেন 6, আর এখানে 3 12 36 আর 6 মানে হাইড্রোজেন আছে কিন্তু মোট এখানে 6। আমাদের বলেছে যে এক্স যৌগে, এক্স মানে কোন যৌগ? প্রথম যৌগ, সরি, এক্স হচ্ছে এটাতে হাইড্রোজেন আছে 4, এটাতে হাইড্রোজেন আছে 4, আর মোট ভর কত দেখি আমরা একটু। মোট ভর হচ্ছে 12 12 24 36 আর 4 40,
40, তাহলে 10 ভাগের 1 বাবা, 10 ভাগের 1 মানে 10%, মানে এটাকে যদি 10 ভাগের 1কে 100 দিয়ে আমরা গুণ করি তাহলে 10%, 10%। শিক্ষার্থী বন্ধু আমরা তাহলে 18 ক পেয়ে গেলাম, 18 পেয়ে গেলাম ক। এবার আমরা 19-এর দিকে যাচ্ছি। তো এটা যেহেতু প্রোপিলিন একটা মানে দ্বিবন্ধনযুক্ত যৌগ, প্লাস্টিক তৈরিতে, হ্যাঁ প্রোপিলিন আমরা জানি যে তৈরিতে ব্যবহৃত হয়, এটা সংযোজন বিক্রিয়া দেয় অবশ্যই, যেহেতু ডাবল বন্ড আছে, হাইড্রোজেন দিলে প্রোপিলিন থেকে প্রোপেন হবে, কথা সত্য। একটি দুর্বল বন্ধন বিশিষ্ট যৌগ, হ্যাঁ ডাবল বন্ড যেহেতু আছে এই যৌগটা দুর্বল বন্ধনের, যেহেতু এটা একটা সমযোজী বন্ধন, এখানে পাই বন্ধন আছে, সবই সিগমা হলে স্ট্রং হতে, একটা পাই আছে যে জন্য দুর্বল, এই কথাটাও সত্য। তাহলে 19-এর বেলায় আমরা গ নিয়ে নিলাম। শিক্ষার্থী বন্ধু আপনারা ভালো করে বুঝে নেন, আমরা আপনাদের সবগুলো জিনিস ভালো করে বুঝিয়ে দিতে চাই। এইবার আমরা 20-এ চলে আসলাম। ম্যাগনেসিয়াম ফসফেট যৌগে কতটি ফসফেট, তো আমরা একটু লিখি তাহলে বুঝবো। ম্যাগনেসিয়াম ফসফেট, এই দেখুন আমরা কিভাবে লিখছি, ফসফেটের যোজনে 3 দিলাম, ম্যাগনেসিয়ামের যোজনে 2, তার মানে কি ফসফেট দুইটা মানে খ। তো শিক্ষার্থী বন্ধু আমরা 19-এর পরে 20-এ আসলাম খ। এরপরে আমরা 21-এর দিকে চলে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধু 21 কি বলছে, ফল পেকে সুগন্ধ সৃষ্টি করার জন্য দায়ী যৌগটিকে। তো ফল পেকে সুগন্ধি করার জন্য আমরা অ্যালকোহল এবং অ্যাসিড এই দুটো দিই, তখন স্টার তৈরি হয়। শিক্ষার্থী বন্ধু আমাদের গ হবে, 21-এর হবে গ। কেন বলেন তো, এখানে অ্যালকোহল এবং অ্যাসিড এই দুটো বিক্রিয়া করে স্টার তৈরি করে। আপনারা জানেন স্টার মানে অ্যালকোহল এবং অ্যাসিডের বিক্রিয়ায় যে যৌগটি তৈরি হয় পানি ব্যতীত উৎপন্ন হবে, পানি আর ওই যৌগটা তার মধ্যে, এটা হচ্ছে স্টার। মানে বিক্রিয়াটা আপনাকে একটু আমি দেখাতেও পারি, আর বন্ড COOH, এই দেখেন, এরপরে ROH, মানে একটা জৈব অ্যাসিড আর একটা অ্যালকোহল। তো শিক্ষার্থী বন্ধু আমরা যদি এখানকার এইচ আর এখানকার একটা OH এই মিলে পানি তৈরি করি, তাহলে পানি বাদ দিয়ে কী কী থাকতেছে দেখেন, আর বন্ড COOR। শিক্ষার্থী বন্ধু এরপরে থাকছে পানি, এটাই কিন্তু আমাদের স্টার। স্টারই হলো সুগন্ধিযুক্ত, আমরা যে ফলের একটা গন্ধ পাই ওই গন্ধটা স্টারের গন্ধ। তো শিক্ষার্থী বন্ধু আমরা তাহলে এটা বুঝলাম। এরপরে আমরা একটু 22 নম্বরে যাব। 22 নম্বর বলছে প্রতি বছর জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে কত টন কার্বন ডাইঅক্সাইড তৈরি করা হয়, এটা মুখস্থ রাখতে হবে। 21.3 22-এর ক, এটা মুখস্থ না রাখলে আপনিও পারবেন না, আমিও পারবো না, বোঝার কিছু নেই। এবার শিক্ষার্থী বন্ধু আমি 23-এ চলে গেলাম। 23 কি বলছে দেখি, 23 আমাদের বলছে কি, আমরা একটু দেখে নিই। 23 বলছে যে টিউমারের উপস্থিতি নির্ণয় কোনটি। তা আপনারা জানেন যে টিউমারের জন্য ব্যবহার করা হয়, এটার মধ্যে টিউমারের জন্য ব্যবহার করা হচ্ছে কিন্তু এই কোবাল্ট 60 টিউমারের জন্য। কারণ কি, এই যে টিসি যেটা হাড়ের ব্যাপারে, হাড়ের ভাঙ্গা অবস্থান কোথায় ভেঙে গেছে নির্ধারণ করতে, আয়োডিন গলগণ্ডের জন্য, ফসফেট এটা তো ফসলের জন্য একটা ভালো, রক্তের লিউকেমিয়া 32 ফসফেট ব্যবহার করা হয়। আর এই যে কোবাল্ট 60 যেটা, এটা আপনার মনে রাখতে হবে, এটা হলো আমাদের এই কাজটা করে টিউমারের উপস্থিতি নির্ণয়ের জন্য। 23-এর ঘ। আচ্ছা এবার আমরা 24-এ চলে গেলাম। 24 কি বলছে, একটা ফিগার দেওয়া আছে, এই ফিগারের মধ্যে কি কি আছে আমরা দেখি। এখানে বলছে এ আর বি দুটো পাত্র, এ পাত্রে সিমেন্ট শিল্পের প্রধান উপাদান। শিক্ষার্থী বন্ধু সিমেন্ট শিল্পের প্রধান উপাদান কি আপনারা জানেন? সিমেন্ট শিল্পের প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। তাহলে আমরা যদি ক্যালসিয়াম কার্বনেট নিলাম, এর সাথে আমরা কি নিচ্ছি শিক্ষার্থী বন্ধু, এরপরে বলছে যে বিপাত্রে আবার পাকস্থলিতে উৎপন্ন অ্যাসিড, অবশ্যই HCl, এই দুটো যদি বিক্রিয়া করি অবশ্যই পরিচিত একটা বিক্রিয়া, এখানে আমরা 2 দিলাম। তাহলে কি হচ্ছে, ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে, পানি হচ্ছে, আবার কার্বন ডাইঅক্সাইড হচ্ছে। তো এই বিক্রিয়াটা আপনারা ক্লাস 8 থেকেই পারেন, আমার বিশ্বাস সমস্যা হবে না। এখন বলছে যে এ পাত্রে উৎপন্ন লবণ আধা লিটার ডেসিমোলার দ্রবণ তৈরি করতে কি পরিমাণ দ্রব প্রয়োজন। তাহলে আমাদের এ পাত্রে উৎপন্ন লবণ, বাবা এ পাত্রে উৎপন্ন লবণ মানে ক্যালসিয়াম, এ পাত্রে উৎপন্ন লবণ, এ পাত্রে তো ক্যালসিয়াম কার্বনেট আমাদের যেটা সিমেন্ট শিল্পের প্রধান উপাদান, যেটা এ পাত্রে। আচ্ছা এখানে বলছে যে এ পাত্রে উৎপন্ন লবণের আধা লিটার ডেসিনর্মাল তৈরি করতে কি পরিমাণ দ্রবের প্রয়োজন। তো আমরা এটা যদি গাণিতিকভাবে হিসাব করি তাহলে আমরা দেখতে পাবো যে 5.55 হবে। মানে আমাদের ফিগারটাতে একটু আমরা রিসার্চ করে দেখি কি হয়। যেখানে বলেছে উপযুক্ত শর্তে এ পাত্রে সিমেন্টের প্রধান উপাদান এবং পাকস্থলিতে অ্যাসিড ব্যবহৃত হয়। আচ্ছা এ পাত্রে সিমেন্টের প্রধান উপাদান এবং পাকস্থলী উৎপন্ন অ্যাসিড ব্যবহার করা হয়। আচ্ছা তাহলে উৎপন্ন লবণ তো ক্যালসিয়াম ক্লোরাইড, উৎপন্ন লবণ বলেছে, যেটা বিক্রিয়ক লবণ সেটা উৎপন্ন লবণ। তো বাবা এখানে আমরা তাহলে প্রথমে ওই যে আমাদের একটা সূত্র আছে না, W = সূত্রটা আমরা লিখে ফেলি। W = সূত্রটা হচ্ছে এরকম, W = SMV, যেহেতু লিটার বলেছে তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে না, SMV। তো এস হচ্ছে আমাদের কি বলেছে, ডেসিনর্মাল। শিক্ষার্থী বন্ধু
ডেসিনর্মাল মানে 0.1। আচ্ছা, ডেসিনর্মাল। আর আণবিক ভর এটা হচ্ছে 40, আর এটা আপনার ধরুন 35.71। 71 আর 40, 71 আর 40 হিসাব করলে আপনি 111 পাবেন, তাই তো? 71 আর 40, 71 আর 40 111 পাবেন, 111। আর আয়তন বলেছে আধা লিটার, আধা লিটার মানে 0.5। এই জিনিসগুলোকে যদি আপনি গুণ করেন তাহলে যেটা পাবেন সেটা হচ্ছে এই যে 555, তার 2 ঘর বামে দশমিক, তার মানে এই খ পাবেন, খ। তো শিক্ষার্থী বন্ধু আমাদের খ হয়ে গেল। তাহলে আমরা 24-এর খও করে ফেললাম। এবার 25। শিক্ষার্থী বন্ধু 25 নাম্বার আমাদের সর্বশেষ যে প্রশ্নটি, এখানে উদ্দীপকের আমাদের যে প্রশ্নটা, সেখানে দেখছি উদ্দীপকের এ পাত্রে আছে, আমরা দেখতে পেলাম ক্যালসিয়াম কার্বনেট। ওরা বলে দিয়েছে এই পাত্রে, মানে যেটা আমরা হিসাব করে দেখেছি এই পাত্রে বলেছে যে ক্যালসিয়াম কার্বনেট আছে, কারণ এটাই হলো আমাদের প্রধান কাঁচামাল সিমেন্ট শিল্পের, এর সাথে HCl। এই বিক্রিয়ায় আমরা দেখতে পেলাম যে যেটা উৎপন্ন হচ্ছে, শিক্ষার্থী বন্ধু উৎপন্ন পদার্থটি আমরা দেখতে পাচ্ছি এখানে এরকমভাবে, উৎপন্ন পদার্থটি এই পাত্রে মানে কার্বন ডাইঅক্সাইড এখানে চলে আসতেছে, এই দিক দিয়ে কার্বন ডাইঅক্সাইড। এখানে কী কী তৈরি হচ্ছে? ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড। তো আমাদের এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা যখন এদিক দিয়ে এখানে চলে আসতেছে, আমাদের এখানে বলেছে যে এ পাত্রে উৎপন্ন গ্যাস অম্লধর্মী। হ্যাঁ, এই কার্বন ডাইঅক্সাইড ডেফিনেটলি অম্লধর্মী, কারণ এটা কার্বনিক অ্যাসিড তৈরি করে। তো বলছে বিপাত্রে উৎপন্ন যৌগ, বিপাত্রে উৎপন্ন যৌগ কি শিক্ষার্থী বন্ধু? কার্বন ডাইঅক্সাইড পানির সাথে মিশে আমাদের কার্বনিক অ্যাসিড তৈরি করছে। এটা একটা দুর্বল অ্যাসিড। এই দুর্বল অ্যাসিডগুলো খুব কম বিয়োজিত হয়, তাহলে এটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এটা মৃদু এই কথাটা সূত্র, মৃদু তড়িৎ বিশ্লেষ্য। মৃদু মানে এটা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে মৃদু, খুবই কম পরিমাণে আয়নিত হয়, তাহলে দুয়ে সত্য। আর বিপাতের সঙ্গে রেডক্স বিক্রিয়া, হ্যাঁ এটা অবশ্যই রেডক্স বিক্রিয়া, কারণ জারণ বিজারণ একসাথেই ঘটে। এখানে অক্সিজেন সংযোগ ঘটেছে, তার মানে জারণ ঘটেছে, যেই মাত্র জারণ ঘটে তখনই বিজারণ ঘটে, তাহলে রেডক্স বিক্রিয়া, এটাও সত্য। শিক্ষার্থী বন্ধু তাহলে 25-এর উত্তর আমাদের কী হবে? 25-এর ঘ হবে। এইভাবে আমরা চলে যেতে পারবো শিক্ষার্থী বন্ধু, কোনো সমস্যার কিছু নেই। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, আমরা তাহলে আজকের ক্লাস এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।